নদীর চর ঘেঁষে সবুজ প্রকৃতির মাঝে এক খামারি গড়ে তুলেছেন তার স্বপ্নের হাঁসের খামার। বেজিং জাতের হাঁস পালন করে তিনি শুধু নিজেই স্বাবলম্বী হননি, বরং অন্যদের জন্য তৈরি করেছেন সম্ভাবনার নতুন দিগন্ত। বেজিং জাতের হাঁস মূলত মাংসের জন্য জনপ্রিয়। এদের ওজন দ্রুত বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশ ভালো। খামারটি নদীর চর সংলগ্ন হওয়ায় খাবারের প্রাচুর্য থাকায় খরচ তুলনামূলক কম। হাঁসগুলো এখানে প্রাকৃতিকভাবে ছোট মাছ, জলজ পোকামাকড় ও ঘাস খেতে পারে, যা তাদের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এই খামারের মালিক জানালেন, তিনি প্রথমে মাত্র 50টি হাঁস দিয়ে খামার শুরু করেন। সঠিক ব্যবস্থাপনা ও পরিচর্যার মাধ্যমে এখন তার খামারে হাঁসের সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে। প্রতি মাসে তিনি গড়ে 400 থেকে 500 হাঁস বিক্রি করেন, যা থেকে তার মাসিক আয় লক্ষাধিক টাকা। তবে এই সফলতা একদিনে আসেনি। খামারি বলেছেন, হাঁসের খাবার, রোগবালাই প্রতিরোধ ও বাজারজাতকরণের বিষয়ে তাকে অনেক গবেষণা করতে হয়েছে। তিনি সরকারি পশু সম্পদ দপ্তর ও স্থানীয় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছেন। এখন তার খামার শুধু তার নিজের জন্যই নয়, আশেপাশের মানুষদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। এলাকার অনেক বেকার যুবক তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে হাঁস পালন শুরু করেছে। তিনি বলেন, হাঁস পালন শুধু একটি ব্যবসা নয়, এটি হতে পারে গ্রাম অঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার। সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে এখান থেকে ভালো আয় করা সম্ভব। হাঁস পালন শুধু খোলা জলাশয়ে ছেড়ে দেওয়ার বিষয় নয়, তাদের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থা করাও গুরুত্বপূর্ণ। নদীর চর ঘেঁষে হাঁস পালনকারী এই খামারি তার হাঁসের জন্য তৈরি করেছেন টিন শেড ঘর, যা হাঁসের সুস্থতা, নিরাপত্তা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। খামারি জানান, টিন শেড ঘর তৈরি করতে তার এককালীন কিছু খরচ হলেও এটি দীর্ঘমেয়াদে অনেক সুবিধা দিচ্ছে। এখন হাঁসের মৃত্যুর হার কমেছে, রোগবালাই কম হচ্ছে এবং উৎপাদনশীলতা বেড়েছে। তিনি বলেন, সঠিক পরিকল্পনা করে হাঁসের জন্য নিরাপদ ও আরামদায়ক আবাসন তৈরি করলে লাভ অনেক বেশি হয়। নতুন উদ্যোক্তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ শুনেছি কিভাবে নদীর চর ঘেঁষে বেইজিং জাতের হাঁস পালন করে একজন খামারি সফল হয়েছেন। তবে এবার শুনবো তার মুখ থেকেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি যে এখানে যেই জাতের হাঁসটা পালন করতেছেন, এই হাঁসের জাতটা সম্পর্কে একটু বলবেন। এটা কি এটা হলো বেজিং। বেইজিং? এটা কি চীনের? বেজিংটা হয়তো বাংলাদেশে আবিষ্কার হইতো না, এটা চীন থেকে আসতো, এখন তো বাংলাদেশে আবিষ্কার হয় অ্যাভেলেবেল। আচ্ছা, হাঁসটা আপনি মানে কোন সময় কিভাবে কালেক্ট করেন আর কিভাবে এটা খাবার প্রক্রিয়াজাত করেন? এটা মূলত আমাদের গ্রাম অঞ্চলের মানুষ যারা আমরা আছি, আমরা হয়তো যে ধান কাটার 1-1.5 মাস আগে বাচ্চারা আমরা কালেক্ট করি। 1-1.5 মাস আগে কালেক্ট করি এই কারণেই, হয়তো বাচ্চারা 1 মাস হাতের খাবার খায়া পরে মাঠে গিয়ে যে ধান টান খাবে, এতে আমরা একটু লাভবান পাওয়া যায়। আর অন্যরা অবশ্য আবদ্ধ অবস্থাও পালে, আবদ্ধ অবস্থা পারলেও লাভ হয়, কিন্তু ওই মাঠের মতো এতটা লাভ পায় না। 1 মাস আমরা হাতের খাওয়াই পারলাম, পরে মাঠে ধান টান খাইলো, ধান টান খাওয়ার পরে হয়তো বাচ্চারা বয়স 4 মাস 4.5 মাস বয়স হয়, তখন ডিম দেয়। আচ্ছা, আপনাদের মানে প্রধান প্রফিটটা কি এটা ডিম থেকে আসে? না, অনেকেই ডিম থেকেও আনে, আর অনেকে আবার একদিনের বাচ্চা কিনলো, বাচ্চার বয়স যখন 2-2.5 মাস হইলো, তোর মাংসের জন্য বিক্রিও করে দেয়। মাংসের জন্য? তো এই হাঁসটা কয় মাস পর্যন্ত ডিম দেয় আপনারা একটা হাঁস? ওই হাঁসটা, বেজিং জাতের হাঁসটা, যদি তাদেরকে খাবারের গুণগত মান ভালো দিতে পারেন, 10 মাস ডিম সে দেয়। আপনি কি খাবার খাওয়ান তাদেরকে? আমি মাঠের খাবারই বেশি খাওয়াই। হয়তো এগুলো মাঠের খাবার যদি শর্ট পড়ে যায়, শামুক, ধান, মাছ এসবটা খাই। এরপরে বাইরে থেকে আপনার খাদ্য কিনে আনি, যেমন ভুট্টা, গম, ধান বা খাদ্যের ফিট আছে, হাঁসের লেয়ার, ওইটাও আমরা দিই। এতে দিলে মাঠের মতো লাভ হয় না আর কি। মানে মাঠে যে পরিমাণ লাভটা হওয়ার কথা, খাদ্যটা দিলে এতটা লাভ হয় না। এটা কি কোনো নির্দিষ্ট মৌসুম আছে যে এই মৌসুমে হাঁস পালন করলে? এটা আমাদের মৌসুমটা, আমরা নদী চর যেহেতু এলাকা, আমি 12 মাসি মালিক। আপনি 12 মাস? আমার তো এই বছর হাঁস পেলে 520 পিস হাঁস থেকে আপনি কয়টা ডিম পান? আশা সহ। আচ্ছা, সহ কয়টা ডিম পান এই বলতে? আজকে ডিম দিচ্ছে আমার 358টা। 358টা? 3-4-5টা, এদের সেদিক হয়, বাড়ে কমে।
আপনার ডিম তো সব লোকাল মার্কেটে চলে যায়, না, আমারটা হলো 20 ডিম, মানে বাচ্চা ফোটানোর জন্য। তো বাচ্চা ফোটানোর জন্য। আচ্ছা, লোকাল মার্কেট আছে এখন মনে করেন যে 14 টাকা 15 টাকা পিস, আর আমারটা তো বাচ্চা ফোটায়, ওটার মার্কেট আছে 20 টাকা 22 টাকা পিস। এখন বাংলাদেশে তো অসংখ্য বেকার যুবক আছে, তা তারা তো চাইলে এই ধরনের উদ্যোগ নিতে পারে, তাদের সম্পর্কে মানে কিছু বলবেন যে তারা কিভাবে ইচ্ছা করলে এই ব্যবসাটা করতে পারে? তারা ব্যবসাটা করতে গেলে মূলত হাঁসের বিষয়ে একটা ট্রেনিং দেওয়া দরকার প্রথম অবস্থা। কারণ একদিনের বাচ্চাটা পালতে গেলে তার 2-4-5 দিনে একটা রিস্ক হয়। কিরকম হয়, ওই বাচ্চাটা যখন তাপের প্রয়োজন পড়ে, তখন তো তার কাছে মা নাই, মা তো যে পালে ওই মা, তার তাপ সম্বন্ধে বিষয়টা হইলো একটু নিয়ন্ত্রণে আনতে হয়, যে কি তাপটা দিলে সে সহ্য করতে পারবো, বা কম তাপ দিলে আবার মারাও যাইবো। তো এই বিষয়ে একটু ট্রেনিং দিলে সবচেয়ে ভালো হয় আর কি। আচ্ছা, আর এটা তো একটা লাভজনক ব্যবসা না, আপনি যেহেতু ইনশাল্লাহ করতেছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে আঙ্কেল, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই খামারি আমাদের দেখিয়ে দিলেন ইচ্ছে আর পরিশ্রম থাকলে গ্রামের মাটিতে অর্থনৈতিক সাফল্য অর্জন করা সম্ভব। তার মতো আরো অনেকেই যদি পরিকল্পিতভাবে হাঁস পালন শুরু করেন, তাহলে গ্রামীণ অর্থনীতি আরো শক্তিশালী হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশে মাংস উৎপাদনেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।